দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর বছর 2021। নতুন বছরের সংখ্যা দেখাচ্ছে অমিক্রন। সিরামিক টেবিলওয়্যার উৎপাদনে আসছে আকিজ গ্রুপ, বিনিয়োগ করবে 350 কোটি টাকা। বঙ্গবন্ধু বিপিএল এ সবচেয়ে দামি দল গড়ল বরিশাল, দামি খেলোয়াড় সাকিব। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। রপ্তানি খাত ঘুরে দাঁড়ানোর বছর 2021। 2020-এর করোনায় মুখ থুবড়ে পড়া রপ্তানি ফিরছে আগের অবস্থানে। বছরের প্রথম 11 মাস রপ্তানি আয় বেড়েছে প্রায় 30 ভাগের মতো। ব্যবসায়ীরা বলছেন, অমিক্রন ভয়াবহ রূপ না নিলে প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে নতুন বছরেও। শাহাদাত হোসেনের রিপোর্ট। রাত দিন কাজ চলছে এখানে, নিয়োগ দেয়া হয়েছে বাড়তি শ্রমিক। কেননা খসরু চৌধুরীর হাতে এখন আগামী 7 মাসের রপ্তানি ক্রয়াদেশ। জুলাই মাসের মধ্যে 150 ক্রেতা প্রতিষ্ঠানের 1,33,00,000 পিস পোশাক তৈরি হবে রাজধানীর উত্তরায় অবস্থিত নিপা গ্রুপের 5টি কারখানায়। অথচ দেশের অন্য সব রপ্তানিকারকের মতোই কঠিন সময় পার করেছে খসরু চৌধুরী 2020 সালে কোভিডের কারণে। কাস্টমার কিন্তু আমাদের কাছে অর্ডার প্লেস করতেছে এবং ওভারফ্লো আছে। আমি বলছি আপনাকে যে আমার প্রায় জুলাই পর্যন্ত আমি বুকড, আমার কাছে কোনো স্পেস নাই। যেমন আমরা গত বছরে এক্সপোর্ট ছিল 104 মিলিয়ন, তো এই বছরে আমরা 112-এর মতো করব, কিন্তু আমার কিছু স্টক হয়ে গেছে যেটা আমরা পরের বছর এক্সপোর্ট করবো। ওটা যদি না হইতো তাহলে হয়তো 11-12% আমার গ্রোথ থাকতো, বাট অ্যাট দিস মোমেন্ট আমার 7% গ্রোথ আছে। বছর জুড়ে ব্যস্ত সময় পার করেছে দেশের প্রায় সব পোশাক কারখানা। হিসেব বলছে চলতি বছরের প্রথম 11 মাসে এই খাতে রপ্তানি আয় হয়েছে $3,176 কোটি, যা 2020-এর একই সময়ের চেয়ে 23 ভাগ বেশি। বছরটা ভালো গেছে চামড়া ও চামড়াজাত পণ্য, ক্ষুদ্র প্রকৌশল, কৃষিসহ অন্য সব খাতেও। সব মিলে নভেম্বর পর্যন্ত দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে $3,931 কোটি, প্রবৃদ্ধি প্রায় 30 ভাগ। প্রকৃত অর্থেই একটা ঘুরে দাঁড়ানোর বছর, এবং এই ঘুরে দাঁড়ানোর শুধু না, আমার মনে হয় যে এটা একটা নতুন অগ্রযাত্রা শুরু হলো। যদি বড় ধরনের কোনো বাধা আগামী কয়েক মাসে না আসে, অমিক্রন বা ডেল্টা মিক্রন, অনেক কিছু শোনা যাচ্ছে এখন, এগুলো যদি ভয়ঙ্কর কোনো রূপ না নেয়, আমার মনে হয় যে অগ্রযাত্রা আমাদের শুধু ঘুরে দাঁড়ানো না, আমাদের উপরের দিকে পথ চলার ক্ষেত্রেও একটা বড় আমরা অনেক দূর যেতে পারবো আগামী 2022 সালে। তবে বিক্রি বাড়লেও কন্টেইনার সংকট এবং কাঁচামালের দর বৃদ্ধি সারা বছরই ভুগিয়েছে রপ্তানিকারকদের। সেই সংকট কাটেনি এখনো, তার সাথে যোগ হয়েছে করোনার নতুন ধরন অমিক্রনের বিস্তার। কোভিড যে একেবারে চলে যাবে না, এই বাস্তবতাটাকে মেনে নিয়ে সবাই যদি কোভিড ম্যানেজমেন্টটাকে ওইভাবে দেখেন, তাহলে সাপ্লাই চেনের প্রবলেমটা আগামী বছরের প্রথম প্রান্তিক বা প্রথম 6 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাওয়া উচিত। যদি ওমিক্রনের বা নতুন কোনো ভেরিয়েন্ট এসে আবার লকডাউন টাইপ ব্যবস্থার দিকে যদি না যায়, তাহলে কিন্তু এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা আরও আগামী বছরও থাকবে, এটা আশা করা অবাস্তব কিছু না। তবে ঘুরে দাঁড়ানোর এই বছরেও খারাপ সময় পার করছে পাট ও পাটজাত পণ্য খাত। নভেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম 5 মাসে এ খাতে রপ্তানি আয় কমেছে 17.45 ভাগ। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সিরামিকের তৈরি বাসনপত্রের ব্যবহার বাড়ছে দেশে। এরই মধ্যে এসব পণ্যের বাজার দাঁড়িয়েছে 600 কোটি টাকায়, যা প্রতি বছর অন্তত 10 ভাগ হারে বাড়ছে। আর রপ্তানি বাজার দাঁড়িয়েছে 850 কোটি টাকায়। এ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সিরামিক টেবিলওয়্যার উৎপাদনে আসলো আকিজ গ্রুপ। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। সিরামিক বা চীনামাটির বাসনপত্র একসময় যার ব্যবহার সীমাবদ্ধ ছিল শুধু অভিজাত পরিবারগুলোর মধ্যে, 60-এর দশকে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরুর পর ধীরে ধীরে সার্বজনীন পণ্য হয়ে ওঠে এটি। শাইনপুকুর, মুন্ন সিরামিক সহ 20টির মতো প্রতিষ্ঠান বর্তমানে সিরামিকের টেবিলওয়্যার উৎপাদন করছে দেশে। এবার এই শিল্পে নাম লেখালো আকিজ গ্রুপ। বাংলাদেশে এখনো অনেক অপরচুনিটি আছে। আমাদের যে ডিমান্ডের প্যাটার্ন, সেই হিসেবে আমাদের সাপ্লাই অনেক কম। সো আমরা ওই গ্যাপটাকেই গ্র্যাব করতে চাচ্ছি আসলে আমাদের নতুন প্রোডাক্টটা দিয়ে। এক্সপোর্টও কিন্তু আসলে না, চায়না আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সের কারণে। সো ওই জায়গায় একটা গ্যাপ আছে। সেই হিসেবে আমরা চিন্তা করছি যে আমরা ইউরোপ এবং আমেরিকান দুটো মার্কেটকে আশা করছি আমরা গ্র্যাব করতে পারবো। সোমবার সিরামিক টেবিলওয়্যার বাজারে নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আকিজ গ্রুপ। তৈজসপত্র তৈরির জন্য ত্রিশালে 25 একর জমির ওপর নতুন কারখানা স্থাপন করেছে তারা। এরই মধ্যে যেখানে উৎপাদন শুরু হয়েছে,
তাদের দাবি, কারখানায় ৩,২০০ জন লোকের কর্মসংস্থান হয়েছে। নতুন এই উদ্যোগের জন্য প্রাথমিকভাবে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে আকিজ গ্রুপ। বর্তমান বিনিয়োগ ২০০ কোটি টাকার উপরে টেবিলওয়্যারে, যেখানে আমরা ৫৫,০০০ পিস প্রোডাকশনে যাচ্ছি পার ডে। আমরা ইমিডিয়েটলি এটাকে ১,২৫,০০০ পিসে উন্নীত করার চেষ্টা করছি, যেখানে আমাদের প্রায় ৪০০ কোটি টাকার অধিক বিনিয়োগ হবে। দ্য গ্রোথ রেট in tableware industry in Bangladesh has always been double digit and still continuing with a high double digit number. আমরা আপনাকে আনন্দের সাথে জানাতে পারি যে আমরা বিশ্বের বৃহত্তম কিছু প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছি এবং আমাদের আগামী বহু মাসের উৎপাদন আমরা বিক্রয় করে ফেলেছি। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA বলছে, স্থানীয় ও রপ্তানি মিলিয়ে ১৫০০ কোটি টাকার বাজার সিরামিকের বাসনপত্রের। এর মধ্যে ৭০% রপ্তানি বাজার। রপ্তানি সম্প্রসারণে এই শিল্পের কাঁচামাল আমদানিতে কর সুবিধা চান উদ্যোক্তারা। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে সরকারের হস্তক্ষেপ চান তারা। কিছু তো ল্যাকিংস আছে বলতে, যেমন আমাদের ডিউটি স্ট্রাকচারের ক্ষেত্রে আছে, আমাদের মনে করেন চিটাং পোর্টে কিছু আমাদের ল্যাকিংস আছে। ইম্পোর্ট নির্ভোট আমাদের হলো র মেটেরিয়ালস, যে সেই ক্ষেত্রে আমাদের সরকার যদি ইম্পোর্টের ডিউটিটা যদি আমাদের সহনীয় পর্যায়ে রাখে, তাইলে হয় কি এই সেক্টরটা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাবে। আকিজের হাত ধরে টেবিলওয়্যার শিল্পে নতুনত্ব আসবে বলে প্রত্যাশা বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বঙ্গবন্ধু বিপিএলে সবচেয়ে ব্যয়বহুল দল গড়েছে বরিশাল। শুধু খেলোয়াড় কিনতে ৫ কোটি টাকার বেশি খরচ করেছে দলটি। বরাবরের মতো সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে এবার সাকিব আল হাসানকে পেয়েছে বরিশাল। ক্রিস গেইলও থাকছে একই দলে। সব মিলিয়ে বিপিএল এর ৮ম আসরে প্লেয়ার্স ড্রাফটে দেশি বিদেশি মিলিয়ে ক্রিকেটারদের দাম উঠেছে ২২,২৭,০০,০০০ টাকা। জাহিদ চৌধুরীর রিপোর্ট। বিপিএল মানেই যেন অনেক প্রশ্নের জন্ম। এই যেমন ড্রাফটের আগের রাতে ঢাকার মালিকানা বাতিল করে দিয়ে বিসিবি নিজের কাছেই রেখেছে সত্য। কেন এমন হলো তার ব্যাখ্যাও দিল গভর্নিং কাউন্সিল। ৫ জনই অলস রেগুলেশন মিট করে টাইমলি টাকা জমা দিয়ে হয়েছিল। আরেকজন আমাদের যে ডেডলাইনটা ছিল সেই ডেডলাইনের মধ্যে টাকাটা দেয়নি, সো ইভেনচুয়ালি উনি গেল। আর গতকাল রাতেও আরেকজন স্পন্সর ওই যে আগে অ্যাপ্লাই করার থেকে নিতে চেয়েছিল। তো আমরা চিন্তা করেছি যে না, বোর্ডে আগে টিমটা তৈরি করে ফেলুক, তৈরি করার পরে আমরা আইদার স্পন্সরশিপ ব্যানারে হোক বা ওনারশিপ ব্যানারে হোক আমরা এটা দিয়ে দিব। সোফার দেখেন আমাদের এবারও দুটো ইন্ডিয়ান পার্টি, গতকাল রাত পর্যন্ত একজন ইন্ডিয়ান ওনার, ইন্ডিয়ান ইনভেস্টর আর দুবাই বেসড একটা ইনভেস্টর অ্যাপ্লাই করেছে আমাদের কাছে। আমরা কিন্তু বাইরে দিতে চাচ্ছি না, বোর্ডের এটা ডিসিশন, আমরা বাইরে দিবই না। সো দরকার হলে আমরা ছোটো কাঠামোতে বিপিএল করব, বাট আমরা চাবো যে অবশ্যই যে ফ্র্যাঞ্চাইজি ওনারটা হবে সে একটা লোকাল এন্টিটি থাকবে বাংলাদেশের। বাইরে ডাইরেক্ট একদম টোটাল ফরেন পারচেজ আমরা দিব না। সেই দল গড়তেই এই নিলামে বিসিবি খরচ করলো ৪,১০,০০,০০০ টাকা। কিনে নিল মাশরাফি বিন মর্তুজা আর তামিম ইকবালকে ৭০ লাখ টাকা করে। এই দলে আইকন প্লেয়ার হিসেবে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কত দামের রিয়াদ ঢাকায় গেল তা জানা না গেলেও গ্রেড অনুযায়ী তিনিও কমপক্ষে ৭০ লাখ টাকা পাবেন এই এক আসরের জন্য। তবে আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম যে সাকিব আল হাসান সেটা বলা যায় নিঃসন্দেহে। বরিশালের আইকন খেলোয়াড় হওয়ায় তার প্রকৃত দাম জানা যায়নি একই দলে থাকা ব্যাটিং দানব ক্রিস গেইলের দামও। এরপরও নুরুল হাসান সোহানদের নিতে এই নিলামে বরিশাল খরচ করেছে সবথেকে বেশি ৪,২৬,২৫,০০০ টাকা। টাকার হিসাবে এর পরের বড় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাটার মাস্টার মুস্তাফিজকে আইকন হিসেবে নিয়ে দল গড়েছে কুমিল্লা। ৩৫ লাখ টাকা করে ইমরুল, মমিনুল আর লিটনকে নিয়ে তারা দল সাজিয়েছে, যেখানে সব মিলে খরচ হয়েছে ৪,২৬,০০,০০০ টাকা। ড্রাফটে আলহামদুলিল্লাহ আমাদের তো এই প্রথম মনে হয় 7th ইয়ারে এসে আমরা ফার্স্ট কল পেলাম বিপিএল অকশনে, সো এটাও একটা বড়ই পাওয়া। কিন্তু এছাড়া আমাদের যে টিমের একটা প্রত্যাশা ছিল বা আমাদের মাঝে যেটা হিসাব ছিল, ক্যালকুলেশন ছিল, আই থিঙ্ক আমরা অলমোস্ট 80% সেটা ফুলফিল করতে পেরেছি। সো এখানে স্যাটিসফাইড অলমোস্ট। আইকন তাসকিনের দাম ছাড়া সিলেটের খেলোয়াড় কেনার মোট ব্যয় ৩,৭৬,০০,০০০ টাকা। এর মধ্যে ইংলিশ অলরাউন্ডার রাভি বোপারা নেবে $৭৫,০০০। এই দলে আছে ৩৫ লাখ করে পাওয়া মোসাদ্দেক সৈকত আর মিথুন। নাসুম আহমেদ, মেহেদি মিরাজকে নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল গড়েছে ৩ কোটি টাকা খরচ করে। আর সবচেয়ে কম দামি দল হিসেবে এবারের আসর শুরু করবে খুলনা টাইগার্স। খেলোয়াড় কেনাকাটায় তাদের মোট ব্যয় এবার ২,৮২,০০,০০০ টাকা, যেখানে সৌম্য সরকার পাবে ৩৫ লাখ আর আইকন মুশফিকুর রহিম অন্তত ৭০ লাখ টাকা। জাহিদ চৌধুরী, বিজনেস রিপোর্ট,
মাছরাঙা টেলিভিশন। করোনার ধকল কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সুন্দরবনের পর্যটন শিল্প। দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে দেশি বিদেশি পর্যটক, ব্যস্ততা ফিরেছে বন বিভাগ সহ ট্যুর অপারেটরদের মধ্যেও। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে বন্ধ থাকার 2 বছর পর চলতি বছরের অক্টোবরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সুন্দরবন। প্রথম দিকে পর্যটকদের আনাগোনা কম থাকলেও হঠাৎ করে এখন চাপ বেড়েছে। লঞ্চ ও ট্যুর বোট নিয়ে কেউ যাচ্ছেন কটকা, কচিখালী, হিরন পয়েন্ট, দুবলারচর, আলোরকোল ও নীলকমল সহ বিভিন্ন দর্শনীয় স্পটে। আবার কেউ ছুটছেন করমজল ও হারবাড়িয়ায়। সুন্দরবনের বন্যপ্রাণী ও ঘন সবুজ গাছগাছড়া ছাড়াও পর্যটকদের বাড়তি আকর্ষণ পশুর নদীতে অবস্থানরত সারি সারি বিদেশি জাহাজ। সুন্দরবন দেখার খুব ইচ্ছা ছিল, তো থ্যাঙ্কস, আমি দেখেছি, আমার কাছে অপূর্ব লেগেছে। আমি দীর্ঘদিন এরকম অপূর্ব একটা নৈসর্গিক একটা পরিবেশ আমার মনে হয় না আমি দেখেছি। এখানে এসে হরিণ দেখলাম, জানি না বাঘ দেখলাম কিনা, মনে হলো যে ওটা বাঘ বা বানররা লাফাচ্ছিল। যাই হোক, বানর দেখলাম, খুবই ভালো লাগলো। এখানে হরিণের মাথায় হাত বোলায় খুব মজা পাইলাম। আমরা প্রতি মুহূর্তের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করতেছি, পর্যটক যাতে কি ধরনের সুবিধা হয় সেইটা, তাদের যে মানে যে সমস্ত ফ্যাসিলিটি যেগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং কোনোভাবেই বন্যপ্রাণী যেন আতঙ্কিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আবার পর্যটকদের জন্য বন বিভাগকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলেই এই শিল্পের বিকাশ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। করোনার ধকল কাটিয়ে সুন্দরবনের পর্যটন খাত স্বাভাবিক রূপ পেতে থাকায় সরকারের রাজস্ব আয়ও বাড়ছে। প্রাণচাঞ্চল্য ফিরছে এ খাতের সংশ্লিষ্টদের মাঝেও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় দিন শেষ করল ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 39 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6,669-এ। লেনদেন হয়েছে 745 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 196টির, কমেছে 142টির দর, আর অপরিবর্তিত রয়েছে 40টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত 3 দিনে মার্কেটে 150 পয়েন্টের কারেকশনের পরে আজকে আমরা মার্কেটে পজিটিভ ট্রেন্ড দেখতে পেয়েছি, যা দিনের শুরু থেকে বিদ্যমান ছিল। দিন শেষে মার্কেট 40 পয়েন্ট বেড়ে 6,669-এ দাঁড়িয়েছে। আজকে লার্জ ক্যাপ সকল সেক্টরই প্রায় আপ ছিল, শুধুমাত্র সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর দিন শেষে নেগেটিভ ছিল। টার্নওভারে আমরা যদিও লাস্ট দেখতে পেয়েছি, দিন শেষে টার্নওভার 150 কোটি কমে 7,745 কোটি দাঁড়িয়েছে। এই টার্নওভারের মধ্যে মিসেলিনিয়াস সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের বড় কন্ট্রিবিউশন ছিল। এই দুই সেক্টর থেকে প্রায় 20% করে মোট 40% কন্ট্রিবিউশন ছিল। এছাড়া ফার্মা সেক্টর এবং ব্যাংক সেক্টর থেকে আরো উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন ছিল। এই দুই সেক্টর থেকে প্রায় আরো 24% টার্নওভার কন্ট্রিবিউশন ছিল। এই 4টি সেক্টরে আমরা আজকে টপ 20-তে ভালো প্রভাব দেখতে পেয়েছি, যদিও টপ 20-তে একটি ইন্স্যুরেন্স সেক্টর থেকে 6টি স্টক ছিল। এছাড়া মিসেলিনিয়াস সেক্টর থেকে আরো 2টি স্টক, ব্যাংক থেকে 3টি স্টক এবং ফার্মা থেকে আরো 3টি স্টক ছিল। নতুন রেকর্ড গড়ল সুপার হিরো মুভি স্পাইডারম্যান নো ওয়ে হোম। করোনা মহামারীর এই সময়ে এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে $1 বিলিয়ন বেশি ব্যবসা করেছে। মুক্তির মাত্র 2 সপ্তাহের মধ্যে এই রেকর্ড করল মার্ভেল কমিক সিরিজের সিনেমাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুখোশের আড়ালের মানুষটার পরিচয় ফাঁস হয়ে গেছে, বিশ্ব জেনে গেছে। কলেজ পড়ুয়া পিটারই মাকড়সার মানব হয়ে জাল বেয়ে এগিয়ে চলে, উড়ে এসে পাশে দাঁড়ায় মানুষের বিপদে। কিন্তু এই পরিচয় প্রকাশ অস্বস্তিতে ফেলে দেয় সুপার হিরোকে। সকলের কৌতূহলে জীবন কঠিন হয়ে ওঠে পিটার ও তার বান্ধবী এমজের। এই কঠিন সময় থেকে উদ্ধার পেতে পিটার শরণাপন্ন হন ডক্টর স্ট্রেঞ্জের। দাবি করেন ঘড়ির কাঁটাকে পেছনে ফিরিয়ে নিতে, যাতে পৃথিবীর মানুষ ভুলে যায় মাকড়সার জালে মরা মানুষটার প্রকৃত চেহারা। আর সেখানেই শুরু হয় নতুন বিপত্তির। গল্পের মোড় ঘুরিয়ে একে একে হাজির হয় পুরনো কাহিনীর ভিলেনরা। ডক্টর অক্টোপাস থেকে শুরু করে স্যান্ডম্যান আর ইলেকট্রোর মতো ভয়ঙ্কর সব খলনায়কদের ভিড়ে একা হয়ে পড়েন স্পাইডারম্যান।
এমন টানটান উত্তেজনায় দর্শক টেনেছে স্পাইডারম্যান নো ওয়ে হোমে। গেল 17 ডিসেম্বর মুক্তি পায় সনি ও ডিজনির যৌথ প্রযোজনার এই সিনেমাটি। 1.5 সপ্তাহ শেষের হিসেবে এরই মধ্যে টিকিট বিক্রির অর্থ দাঁড়িয়েছে $150 কোটি। বক্স অফিসে টিকিট বিক্রিতে $100 কোটি ছাড়িয়ে যাওয়া স্পাইডারম্যান সিরিজের প্রথম সিনেমাও এটি। 2021 সালের হাইয়েস্ট গ্রসিং ফিল্মের খেতাব এখন স্পাইডারম্যান নো ওয়ে হোমের। চোখ ধাঁধানো গ্রাফিক্স ও চমৎকার এডিটিং দর্শকদের সিনেমাটির সাথে একাত্ম করেছে বলে একাধিক রিভিউতে উঠে এসেছে। উত্তর আমেরিকা আর ইউরোপে বাড়তে থাকা ওমিক্রনের মাঝেই তাই সিনেমা হলে ঝড় তুলেছে টম হ্যান্ডের এই তৃতীয় স্পাইডারম্যান, যা সর্বকালের সেরা কিনা সেই আলোচনাও শুরু হয়েছে এরই মধ্যে। আর ব্যবসাতেও যে এই সিনেমা আরো অনেক রেকর্ড গড়বে তা একরকম নিশ্চিত, কেননা সিনেমামুখী দর্শকের দেশ চীনে এখনো মুক্তি পায়নি স্পাইডারম্যান নো ওয়ে হোম। এই ছবির আগে সর্বশেষ 2019 সালে স্টার ওয়ার্স দ্য রাইজ অফ স্কাই ওয়াকারের আয় $100 কোটি ছাড়িয়েছিল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।